দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের কাছে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৭১৯তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা গল্প নানা খবরাখবর নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে হাজির হই আমরা। আর প্রতি পর্বেই আমাদের সাথে যুক্ত থাকেন প্রবাস খাত সংশ্লিষ্ট বা বৈদেশিক কর্মসংস্থান খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বিশ্লেষকরা এবং প্রবাসী বাংলাদেশিরা। আজকে আমাদের সাথে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের স্টুডিওতে আছেন জনাব মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং তিনি দীর্ঘদিন অভিবাসন খাত নিয়ে কাজ করছেন। জালালউদ্দিন শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এম রহমান লিটন, ইতালি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক এবং আমাদের কাছে একজন প্রবাসী পরিচিত মুখ। জনাব লিটন, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের এই পর্বে। দর্শক, আমি বলছিলাম যে যেহেতু প্রবাসীদের নিয়েই আমাদের এই অনুষ্ঠানে আয়োজন এবং প্রবাসীদের নানা রকম সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করি, একই সাথে সেই সমস্যাগুলো সমাধানের সম্ভাব্য উপায় কি হতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করি। আজকে আমরা একটু ইতালিকে একটু বেশি গুরুত্ব দিব, যেহেতু ইতালির শ্রমবাজার বা ইতালি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নানা রকম আলোচনা আছে এবং এই দেশটিতে যাওয়া নিয়ে আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকেরই বেশ আগ্রহ আছে। প্রথমেই জনাব জালালউদ্দিন শিকদার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ইতালি তো আমাদের একটা খুবই, আমরা আগেই শুনতাম যে ইতালিতে যেভাবে যেতে হবে সেটি সাগর পাড়ি দিয়ে হোক আর আকাশপথে হোক, এই প্রবণতাটা কেন আসলে যদি একটু আপনার পর্যবেক্ষণ? না, এই প্রবণতাটা আপনার একটা কারণ দিয়ে আসলে বোঝানো যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। যেটা হচ্ছে যে আপনি ভালো করে জানেন যে গত ১৫ বছর যাবৎ এর আগের থেকে আমাদের যেই ধরনের যুবক শ্রেণী যারা পড়াশোনা শেষ করে আপনার জব মার্কেটে ঢুকে তার সংখ্যা হচ্ছে প্রায় ২৫ লাখ, এবং এখন এটা বৃদ্ধি পেয়ে প্রায় ৩০ লক্ষ আপনার যুবক তারা জব মার্কেটে ঢুকে। তা কতজন আপনার আসলে আপনার জব পায়? কাজে বাংলাদেশে একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে একটা খুব বড় ব্যাপার, এবং এটাও সত্য মানুষের কাছে আপনার কিছু পরিমাণ টাকাও আছে, তাই না? যেই পরিমাণ টাকাটা আছে এবং এই পরিমাণ টাকা দিয়ে সে যে ইনভেস্টমেন্ট করবে বাংলাদেশে, সেই ইনভেস্টমেন্টের নেচারটাও কিন্তু নাই। কারণ মানুষ এখন অ্যাগ্রো বেস, যেহেতু এটা টেকনোলজি বেস অ্যাগ্রো বেস না, মানুষ ওই ম্যানুয়াল অ্যাগ্রো সেক্টরটাকে এখনও ম্যানুয়াল সেক্টর হিসেবে দেখ, আর কেউ আসলে ম্যানুয়াল ওয়ার্ক করতে চায় না। চায়নারা যেমন মনে করেন তার ইয়াংদেরকে সে টেক বেস আপনার অ্যাগ্রো ফার্মার বানিয়ে ফেলেছে, তাই না? টেকনোলজিটাকে ইউজ করে, এটা একটা সম্মান আছে, কিন্তু বাংলাদেশের সম্মানটা নাই। আর যেহেতু এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, তার দৃষ্টিতে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমাকে বিদেশ যেতে হবে। তো বিদেশে যখন চয়েসগুলো করে তখন মনে করেন কি যে মিডল ইস্টের যে মার্কেটগুলো আছে এগুলো আগের থেকে আরও সংকুচিত, এবং এগুলোর যে আগে যেরকম স্ট্যাটাস ছিল, যে ইনকাম ছিল, সেটাও এখন আগের মতো নাই। যেহেতু মানুষের কাছে এখন থার্ড জেনারেশন চলতেছে স্বাধীনতার পরে, এখন তাদের কাছে যে একটু পয়সা টয়সা আছে তারা এখন আপনার বিদেশে যাচ্ছে। কিন্তু যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি বিদেশ যাওয়ার, মানে কতটুকু আসলে সে নিজে যেতে চাচ্ছে আর কতগুলো তাকে তৈরি করছে। ইউরোপ বেস থেকে আমরা দেখলাম যে এটা প্রায় আমরা ৭-৮ বছর ধরে দেখছি যে একটা ফেসবুক, টিকটক এগুলোর মাধ্যমে এক ধরনের প্রমোশন কিন্তু আমরা দেখছিলাম এবং এইটাই ইদানিং আরও বেশি দেখছি। যেমন হচ্ছে যে একজন ফেসবুকে বলতেছে ইটালিতে দাঁড়ায় যে শুনো এইভাবে লাভ করলে হবে না, রিস্ক নিলে লাভ নাই, রিস্ক না নিয়ে তুমি আসতে পারবা না, ওই যে বসে থাকে। যেন আমার গবেষণাও আসছে যে আমি যারা ফেরত আসছে সাগর পার থেকে ফেরত আসছে, যেতে পারেনি ইটালিতে, তাই আমি বললাম যে আপনারা কি সাঁতার জানেন? বলে যে সাঁতার জানি না। আমি বলছি এটা মৃত্যু তো হবে আপনারা, এরপর যাচ্ছেন কেন? ইয়াং ছেলেগুলা, তো তারা বলতেছে দেখেন এই বয়সটাই তো ওই ঝুঁকি নেওয়ার, মানে ঝুঁকি নিয়ে, মানে এই ঝুঁকিগুলো আসলে কোন একটা মাধ্যম তৈরি করতেছে, তাকে প্রলুব্ধ করতেছে আপনার এই ইলিগাল। আর যেহেতু লিগাল প্রসেস নাই যাওয়ার ক্ষেত্রে, ওখানে টেকনোলজি বেসড, ল্যাঙ্গুয়েজ বেসড, স্কিল ওয়ার্কার যেহেতু যেতে পারছে না, আর তার কাছে দেখতেছে পাশের বাড়ির সবাই এইভাবেই করে যেতে পারতেছে, তাহলে কেন সে যাবে না? একক কোনো আপনার স্পেসিফিক কারণ নাই, অনেকগুলো কারণের যে আমরা আরো আলোচনা করব। আমরা একটু ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন এম রহমান লিটন, ইতালি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক। লিটন ভাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, আসলে আপনাকে শুনতে পাচ্ছি আমি, কিন্তু এতটা স্পষ্ট না। জি, আমরা আশা করব স্পষ্ট হয়ে যাবে আমাদের। তারপরে একটু যদি যতটুকু বুঝতে পারেন যে ইতালিতে বাংলাদেশিরা তো যাওয়ার জন্য একেবারে ব্যাকুল থাকে। আপনি দীর্ঘ বছর ইতালি শ্রমবাজার বা প্রবাসীদের নিয়ে কাজ করছেন,
একটু যদি এখনকার বাস্তবতায় আপনি একটু যদি বলেন যে এখন ইতালিতে যারা যেতে চাচ্ছে বা যাচ্ছে কিভাবে যেতে চায় বা যায়। জি, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ যারা দেখবেন বা দেখছেন। আসলে বাস্তবতাটা হচ্ছে এই যে ইতালি হচ্ছে, আমি যদি একদম শর্ট করে এবং মূল বিষয়টা বলি, ইতালি হচ্ছে এখনো আপনার এই দেশটার কিছু নিয়ম আছে, যে যে নিয়মগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার প্রথম এবং প্রধানত এটা হচ্ছে একটা, আপনারা জানেন যে সবাই ভ্যাটিকান সিটি হচ্ছে রোমের মধ্যে ইতালির অভ্যন্তরে অবস্থিত। তো সেখানে যেটা হয় যে একেবারে 90 দশক থেকে শুরু করে যে আপনি যেভাবে ইতালি আসুন, অবৈধ বা বৈধ যেভাবে আসেন না কেন, এখানে আপনি অবৈধভাবে থাকতে পাচ্ছেন খুব সহজে। এটা একটা সময় ছিল, আমি আসবো বাস্তবতা বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তো সেই বাস্তবতার আলোকে সবাই, যেমন আগে 90 দশক থেকেই মোটামুটি বাংলাদেশি আসা শুরু, এবং সেখানে এসে তারপরে আস্তে আস্তে দেখা যায় 2 থেকে 4 বছর পরই সাধারণ ক্ষমা ঘোষণা করে আপনার সবাইকে ডকুমেন্ট বৈধতা হওয়ার একটা সুযোগ করে দিত, যেটাকে বলে সানাতোরিয়া। তো এই প্রক্রিয়াটা আসলে চলছিল বেশ অনেক বছর ধরেই। তো ভ্যাটিকানের যে, এবার আসি ভ্যাটিকানের কথা, ভ্যাটিকানের নিয়মটা হচ্ছে যে ইতালি যদি কেউ অন্য কোনো দেশ থেকে আসে, বৈধ বা অবৈধ, তারা হচ্ছে আমাদের অতিথি। অর্থাৎ এরা ভাবতো যে এরা আমাদের অতিথি, এরা যে পর্যন্ত স্বেচ্ছায় এ দেশ না ত্যাগ করবে সে পর্যন্ত তাদেরকে আমরা কোনো রকম ডিস্টার্ব করব না। এটা ছিল, ধরেন এই ঘটনাটা আপনি বলতে পারেন আপনারা যে 2020 পর্যন্ত মোটামুটি ছিল, বিফোর কোভিড। এই কারণে আগ্রহটা বেশি ছিল মানুষের, মানে এই একটা সুযোগ আছে একটা, এই কারণে আগ্রহটা বেশি ইতালির প্রতি ছিল। জি জি, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশগুলো এতটা সহজ, মানে থাকা এবং ই করা এতটা সহজলভ্য ছিল না, এবং এখানে অবৈধভাবে কাজ করতে পারতো। কিন্তু আমি এটা কিন্তু বলছি যে 2020 অতীতের গল্প, রাইট? হ্যাঁ, সেটাই অতীতের গল্প, মানে এটা এখনকার বাস্তবতা না। জি, এখন সেই গল্পটাই মানুষের মধ্যে বিরাজমান, বাংলাদেশে যারা বসবাস করে সেই গল্পটাই তাদের মধ্যে রয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে, যে বর্তমান আপনি জানেন যে ইউরোপের প্রায় সবগুলো দেশেই একেবারে সাই সাই করে হু হু করে আপনার কট্টর ডানপন্থী সরকার গঠন করেছে। ইতালিতেও সেটা আছে, এখন 3 বছর পার হয়ে গেছে যে যিনি বর্তমান সরকার গঠন করেছেন। এখন তার কাছে এই বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না। উনি হচ্ছে টোটালি বিদেশ বিরোধী, বিদেশি বিরোধী ক্ষেত্রে, যে উনি আসলে চাচ্ছেন যে এই দেশ থেকে লোকজন চলে যাক। কিন্তু যেহেতু এটা মানবতার দেশ, যেহেতু আইনের অনেক আছে, সে কারণে সরাসরি কিন্তু কিছু করতে পারছে না, কিন্তু প্র্যাকটিক্যালি সে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং ইতিহাসে এই প্রথম, আগে হয়তো 2-1টি ঘটনা ঘটেছে, কিন্তু ইতিহাসে এই প্রথম এবছর আমরা দেখতে পেরেছি যে যারা অবৈধ ভাবে এসছে এবং বৈধ ভাবে এসে অবৈধ হয়ে গেছে, তাদের জন্য আপনার কন্ট্রোল করে হঠাৎ যদি দেখে যে তার সে অবৈধভাবে আছে, তাকে এইভাবে আপনার প্রায় 100-র উপরে লোক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটা ইতালির ইতিহাসে আসলে এটা বিরল, এরকম ঘটনা কখনোই আগে ছিল না। কারণ এটা বর্তমান সরকার চাচ্ছে যে আসলে আরেকটা দিক থেকে যদি আপনারা চিন্তা করেন যে আসলে ইতালিটাকে বাংলাদেশ না, শুধু আফ্রিকার দেশগুলো থেকে শুরু করে আমাদের এশিয়ার আরো অনেক দেশগুলো সবাই টার্গেটটা করে যে ইতালিতে আসার জন্য। আসলে এরাও এখন আর পেরে উঠছে না। কারণ হলো যে একটা লোক যখন আসে, আপনি জানেন যে একটা দেশের জন্য কত ধরনের ঝুঁকিপূর্ণ বিষয় থাকে, তাকে ফাইন্ড আউট করতে হয়, কত কিছু করতে হয়, তার পরিচয় করতে হয়। তো সেই জন্য আসলে ইতালির সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ এখন এটা জেগে উঠেছে, তারা আসলে পারছে না যে এইভাবে যদি আসতেই থাকে, আমরা যদি সফট হার্টেড দেখাতেই থাকি, তাহলে তো আসলে আমরা একটা সময় আমরা নিজেরাই বিলীন হয়ে যাব। তো এইসব ক্ষেত্রে বর্তমান সরকার খুবই কড়া হয়ে গেছে, যার কারণে তারা চাচ্ছে টোটালি অবৈধ অনুপ্রবেশ টোটালি ঠেকাতে। হয়তোবা 100-তে 100 ভাগ পারবে না, কিন্তু অনেকটাই পেরেছে। যেমন এখন লিবিয়া দিয়ে আসার জন্য অনেকেই আর চিন্তা করে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে মারা যায়,
নদীতে সাগরে ডুবে। আর এই সরকারও যেহেতু কড়াকড়ি করেছে, এখন আর ওইভাবে আগের মতো সুযোগটা নেই। এখন যেমন নতুন একটা আইন হয়েছে, সেটা কি হয়েছে যে আপনার এটা শুরু হয়েছিল, আবার কি মাঝখানে থেমে গেছিল, আবার সেটা কিন্তু চালু হবে। যে কথার কথা যে ইউরোপ থেকে, এই লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে এসছে, আসলে তাকে তো ফাইন্ড আউট করতে হয়। এদেশের প্রশাসন তাদের লাম্পেদুসা, সাধারণত লাম্পেদুসা যে আপনার একটা আইল্যান্ড আছে, সেখানে সবাই এন্টার করে আর কি ইতালিতে, এবং ওখানেই তার পরীক্ষা নিরীক্ষা হয়, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে তাকে ফাইন্ড আউট করা হয়, তারপরে তাদেরকে টেরিটরি ইতালিতে নিয়ে আসা হয়। এখন যেটা হচ্ছে, সেটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে তাদের আর লাম্পেদুসা থেকে ইতালি টেরিটরিতে নিয়ে আসবে না, তাদেরকে সরাসরি নিয়ে যাবে আলবেনিয়াতে। আলবেনিয়াতে একটা বড় ধরনের একটা বন্দি শিবিরের মতো, আপনারা মানে যারা হচ্ছে অবৈধ পদ্ধতিতে যারা যায় সাগর পথে বা অন্য বিকল্প পথে, তাদের জন্য। জি, তার মানে এখন আগের মতো যে একেবারে মানে ইতালির মাটিতে পৌঁছালেই যে মানে সেখানে ঢুকতে পারবে, সেই ভূখণ্ডে বা সেই শহরে যেতে পারবে, মানে এমন বিষয়টা এখন আর নাই। সরি, আপনার কথা মানে আগে যেমন হচ্ছে যে কোনো মতে যদি সাগর পার হতে পারতে কেউ, তাহলে তাকে সে ধরে নিত যে আমি রোমে যেতে পারবো বা ইতালিতে চলে আসছি, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। না, এখন সেই সুযোগটা আর থাকছে না, কারণ এটা শুরু করেছিল অলরেডি। তারপর আবার এখানে যারা মানবাধিকার আছে, সংস্থা আছে, ইউএন এর বিভিন্ন সংস্থা আছে, প্লাস হচ্ছে বিরোধী দল আছে, তারা এটা আবার পিটিশন করে এটা তারপর আপনার বন্ধ করেছিল, আবার এটা চালু হতে যাচ্ছে। যে আগে যেমন লাম্পেদুসা আসলে সরাসরি টেরিটরি ইতালিতে নিয়ে আসতো, এখন সেটা হচ্ছে না, এখন নিয়ে যাবে সরাসরি আলবেনিয়াতে। সেই এখন বন্দি শিবির বলেন, লাগার বলেন, যে আপনারা বলেন, সেখানে গিয়ে তার যে মামলা, তার যে সেটা চলমান থাকবে। সে যদি জয়লাভ করে, তাহলে সে আলবেনিয়া থেকে ইতালিতে প্রবেশ করবে বৈধভাবে। আর যদি সেটা নেগেটিভ হয়, তাহলে তাকে সরাসরি আলবেনিয়া থেকেই বাংলাদেশে পাঠানো হবে। এটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ যারা করবে। এবং আমরাও কখনো চাই না যে একজন বাংলাদেশি ভাই বা বোন অবৈধ পথে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসুক। এটা সত্যিকার অর্থেই খুবই মর্মান্তিক এবং অমানবিক। না, নিশ্চয়ই আমরা আরো বিষয়ে আলোচনা করবো। এরপর আমরা বৈধ পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। একটু ডক্টর জালালউদ্দিন শিকদার, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে যেমন ইতালি কিন্তু একটা কঠোর অবস্থানে গিয়েছে, ইউরোপের অন্যান্য দেশগুলো কিন্তু আমরা দেখেছি যে এর আগে তারা যেটি বলেছে, অর্থাৎ বাংলাদেশিরা আগে যেরকম সুযোগ পেত বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার, বা সেখানে খুব ইজি যেতে পারতো, বা চিন্তা করতো আমি গেলেই সেখানে হয়তো আমি কাজ পাবো, থাকতে পারবো, সেই জায়গাটি কিন্তু বন্ধ হয়ে আসছে দিন দিন। মানে তারাও তো আসলে কি মানে একটু কঠোর হচ্ছে, নাকি তারা আসলে নিয়মের মধ্যে আসছে, কোনটা? ব্যাপারটা আসলে দোনটাই। উনি যে বলছেন এটা যেমন সত্য, আবার আরেকটা পার্টও কিন্তু আছে, তাই না? গ্লাসের পুরো চিত্রটা আমাদের আসলে বোঝা উচিত। একটা হচ্ছে কি, ইটালিতে আপনার 2026 থেকে 28 পর্যন্ত তাদের প্রায় এখন এই মুহূর্তে 3 লক্ষ শ্রমিক দরকার তাদের। এই জন্য তারা বিভিন্ন দেশের সাথে কোটা সিস্টেম কিন্তু তারা এগ্রিমেন্ট করেছে, এবং বাংলাদেশের সাথেও কিন্তু করেছে। আমি জানি না যে অন্যরা এটা জানে কি না। তা এরকমভাবে এই কোটাগুলোকে তারা এবার নন ইউরোপিয়ান হতে হবে, তাই না? মানে আমরা এটাই এত পড়েছি। এখন এই কোটাগুলোকে আপনার দখল করতেছে যারা পাঠাতে পারছে। এই মুহূর্তে 4টা দেশ এই মার্কেটে ঢুকতে পারছে, বিশেষ করে ইটালিতে। আপনাকে আমি বলি, 2028-এ ইটালিতে দরকার 3 লক্ষ ফরেন ওয়ার্কার, কেয়ার গিভার, এগ্রিকালচার, কনস্ট্রাকশন সেক্টরে। 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন দরকার হচ্ছে জার্মানিতে, তাই না? স্পেন, পর্তুগাল, তাদেরও প্রায় আপনার 500,000 লোক দরকার। এই চিত্রটাও আছে, রাইট? কিন্তু তারা লোক দরকার মানে আমাদের মতো ফরেন ওয়ার্কার দরকার, মানে আমাদের মতো একেবারে কাজ না জানা লোক দরকার না। তারা যেটা চাচ্ছে যে অবৈধভাবে যেটা যাচ্ছে, এটা হচ্ছে তাদের লাইবিলিটি। হচ্ছে কোন জায়গায় লাইবিলিটি? এরা যে গিয়ে যে কাজ পাচ্ছে না তা না, এরা কাজ পাচ্ছেটা কোথায়? এরা পাচ্ছে হচ্ছে, মনে করেন আপনি যদি বিশেষ ইটালি যদি ধরেন, গ্রিস যদি ধরেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে যদি আপনি দেখেন একদম বেল্টটা, ওইটা আপনি যদি স্যাটেলাইট দিয়েও দেখবেন যে ওখানে গ্রিন হাউসের মতো করে আপনার বিশাল বড় বড় ফার্ম করতেছে। ওই ফার্মের ভিতরে তারা বিভিন্ন এগ্রিকালচার প্রোডাকশনটা তারা প্রডিউস করতেছে। আগে যখন ইংল্যান্ড যখন
ইউরোপের সাথে যুক্ত ছিল। ব্রেক্সিট হওয়ার পরে এখন কিন্তু আপনার এগ্রিকালচার প্রোডাকশনের কিন্তু মার্কেট কি আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন ইউরোপিয়ানরা আপনার এই ভূমধ্যসাগরীয় অঞ্চল বা বেল্টের উপরে তারা প্রচুর এগ্রিকালচার আপনার প্রোডাকশন করতেছে, কিন্তু ওই গ্রিন হাউসের ভিতরে আপনার টেম্পারেচার বলে থাকে প্রায় 45%-এর উপরে। এটা অরিজিনাল ইটালিয়ান অথবা পর্তুগাল স্প্যানিশা ওই টেম্পারেচারের ভিতরে কিন্তু কাজ করবে না, তারা কখনোই করবে না। কাজে তারা কাজ করবে কারা? তারা কাজ করবে হচ্ছে এই যে অবৈধবাসী, তারা $1 $1 অথবা €1 ভিতরে তারা কাজে রাজি হয়ে যাবে। এই সিনারিওটাও কিন্তু আছে। যদি আপনার যদি ডিমান্ড সাইড যদি না থাকতো, কেউ কিন্তু এমনি এমনি যেত না, রাইট? মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন যায় তারা এটা ক্যালকুলেট করে, এটা নিউ লিবারাল থিওরিতে বলা হয়, সে ক্যালকুলেট করে, নিউ ক্লাসিক্যাল থিওরি ক্যালকুলেট করে, আমি এখন যে টাকা কামাচ্ছি আমি ওইখানে গিয়ে কয় টাকা কামাইতে পারবো, এটা সে ক্যালকুলেট সে করে, এবং সে দেখতেছে ওই €1 তার এখান থেকে একদিনের থেকে বেশি। মাইগ্রেন্ট সেটা এমনি হয় না? তাহলে এই যে মার্কেটে যে ডিমান্ডটা আছে এটা যেমন সত্য, কিন্তু এটাও সত্য যে ইউরোপের বিভিন্ন দেশে আপনার ডানপন্থী দলগুলো এখন ক্ষমতায় আছে, মানে এন্টি ইমিগ্রেশন তাদের খুব প্রচণ্ড, তারা চাপ আছে যে তারা জনগণ চাচ্ছে না কোনো অবৈধ অভিবাসী তাদের এখানে থাকুক। আবার রিয়েলিটিটা হচ্ছে যে তাদের প্রচুর ওয়ার্কার আছে। তাহলে আপনার করণীয়টা কি? তারা বিভিন্ন দেশের সাথে G2G করতেছে। আপনার এই G2G-তে সবচেয়ে আগেই আছে 4টা দেশ, ইন্ডিয়া, ফিলিপাইন, তিউনিসিয়া, আরেকটা দেশ আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। এই দেশগুলো কম্পিটিশনে সবচেয়ে বেশি আগায়া, যেহেতু এটা পুরো কাছাকাছি, আর ইন্ডিয়া আগের থেকে স্কিল ওয়ার্কার তৈরি করতেছে, তারা এটাকে ফিল আপ করতেছে। এখন বাংলাদেশকেও কিন্তু ইটালি কোটা দিছে, কিন্তু এই ইটালি যে কোটা যে রিকোয়ারমেন্ট, এটা তো বাংলাদেশটা ফিল আপ করতে পারতেছে না। তোমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমাকে পার্টিকুলার এই জায়গাগুলোকে স্কিলগুলো জানতে হবে, যে ধরনের কর্মী তাদের দরকার সেই ধরনের স্কিল ম্যাচ হওয়ার কথা সে তো জানে না। এখন আমি যদি এইগুলো যদি না করতে পারি, এখন আমি যদি তাদের ডিমান্ডকে ফুলফিল না করতে পারি, এটা তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, এটা আমাদের সাইডের, আমাদের ব্যর্থতা। আমরা বছরের পর বছর ধরে আসলে এই খালি দক্ষ কর্মী গল্প করি, কিন্তু আসলে তো সেটা হয় না। আমরা আসবো, একটু বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতির পর ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠান। আজকের পর্বে আমরা ইতালি শ্রমবাজার এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা করছি। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, এবং ইতালি থেকে ভার্চুয়ালি যুক্ত আছেন এম রহমান লিটন। আমরা একটু এম রহমান লিটন, আপনার কাছে আবারও একটু আসতে যাচ্ছি। আমরা একটু এবার জানতে চাচ্ছি যে এই বৈধ প্রক্রিয়ায় ইতালি যাওয়া নিয়ে বাংলাদেশি মনে হয় যে হাজার হাজার মানুষ টাকা জমা দেয়া, পাসপোর্ট জমা দিয়ে হাই হুতাশ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইতালিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে যাওয়ার সংখ্যাটা খুব কম, কিন্তু অসংখ্য মানুষ পাসপোর্ট দিয়ে টাকা দিয়ে ঘুরছে। একটু যদি এই বিষয়ে আপনার নিশ্চয়ই পর্যবেক্ষণ আছে, আমি জানি, একটু যদি বলেন, যারা অপেক্ষা করছে বছরের পর বছর টাকা পয়সা দিয়ে আর কি, তারা এখন কি অবস্থায় আছে, কি করবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি আসলে অবৈধ যারা অনুপ্রবেশ করছে তাদের বিষয়ে বলছিলাম, এবারে বৈধ, এবং আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলছি। সেটা হচ্ছে যে ইতালিতে বৈধ অনুপ্রবেশ, অর্থাৎ এটাকে আমরা অনেকে বলি স্পন্সর ভিসা, অনেকে বলে ফ্লুসি, অনেকে সিজনাল, নন সিজনাল, এইভাবে বিভিন্নভাবে বলে থাকেন। এটা আপনারা জানেন কিনা যে 2012 থেকে 2020 পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল। যেমন আগে প্রতি বছরই একটা শ্রেণী বৈধভাবে আসতো এবং এসে এখানে বৈধভাবে জব করতো, তারপর বন্ধ হয়ে যায়, এবং কোভিড এর সময় এটা আবার তারা ব্ল্যাক লিস্টটা খুলে দেয় বাংলাদেশের জন্য, এবং বৈধ অনুপ্রবেশ আবার শুরু হওয়ার প্রেক্ষিতে আসলে যেভাবে প্রবেশ করছিল, যেটা বাংলাদেশ প্রবেশ করার কথা ছিল, আমি ধরে নেই যে প্রতি বছর 5,000 করে বাংলাদেশি ঢুকবে, তার মধ্যে ঢুকেছে আপনার ধরেন যে 16 থেকে 17,000। এবং এটা আসলে প্রত্যেকটা বিষয় যখন ঘটে যায় তখন কিন্তু আসলে কন্ট্রোলটা হয় অনেক পরে যখন কন্ট্রোল হয় তখন তারা রিয়ালাইজ করে। তো যখন দেখলো যে কঠিন অবস্থা, বাংলাদেশি ঢুকে যাচ্ছে প্রায় 30% টোটালের মধ্যে, তাহলে এটা কি করব? তো তখন সরকার এটা নিয়ে কন্ট্রোল শুরু করে দেখে যে ভয়াবহ অবস্থা আমাদের বাংলাদেশিদের জন্য, এবং এখানে বাংলাদেশের সোকল্ড আপনার দালালের তো শেষ নেই। যেমন দেখা যায় যে অনেকে
আপনার ফেসবুকে দালালি শুরু করে, আপনার দু একটা ইসের কথা বলে তথ্য দিয়ে তারপরে অনেকে ইনবক্সে যোগাযোগ করে তার সাথে, তখন তারা এগুলো নিয়ে ব্যবসা শুরু করে। তো এভাবে করে করে এত ট্রাফিক জমা করেছে যে হয়তো ধারণ ক্ষমতা 5,000, সেখানে জমা হয়েছে 5 লক্ষ। আমি কথার কথা বলছি আর কি। তো সেখানে আসলে ওই 5,000-ই তো আসবে। এখন যেহেতু সরকার কন্ট্রোল করে সবকিছু রিয়ালাইজ করেছে যেটা এইরকম অবৈধ কাজ হয়ে গেছে, এরকম ঘটনাগুলি ঘটে গেছে, তো এখন তারা খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। স্ট্রিক্ট হয়ে গেলে এখন সমস্যাগুলি হচ্ছে যারা ভুক্তভোগীর তো অভাব নেই। এখন এই ভুক্তভোগীরাই কিন্তু এটা সাফার করছেন, কারণ দালাল আসলে এটা আরেকটু মানে ঘটনাটা খুলে বলতে হয়, না হলে হয়তো বা বিষয়টা বুঝতে সহজ হবে না। একটা সময় ছিল ইতালিয়ান যারা লোকাল, তারা একটা সময় ছিল যে ধরেন আমি একজন ইটালিয়ানের সাথে আমি কাজ করি, তার সাথে আমার ভালো সম্পর্ক, এখন আমি আমার 5 জন লোক আমি বাংলাদেশ থেকে নিয়ে আসবো বৈধ পথে স্পন্সর করে। তখন আমি মালিককে বললাম, মালিক আমার জন্য সেটা কি করলো, উনি একেবারে, আমি যেহেতু তার ভালো কাজ করি, সে ভালো এমপ্লয়ি, সো সে আমার জন্য ফ্রি করে দিল। আমি 5 জন লোক বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, সে আমার জন্য এটা করে দিল। টুকটাক যা খরচ হয়েছে সেটাও মালিকই করে দিয়েছে আমাকে। আমি কি করেছি, আমি এম কে রহমান লিটন, আমি যেটা করেছি, আমি আসলে মালিককে বলেছি আমার কাজিন বা আমার ভাগ্নে বা আমার ভাতিজা, সো মালিক আমার জন্য করলো। আমি কি করলাম, সেটা আসলে আমার ওরা ভাগ্নে ভাতিজা ভাই কেউ না, ওদের কাছ থেকে আমি কথার কথা 15 লক্ষ টাকা করে নিয়েছি। তাহলে 75 লক্ষ টাকা আমি নিলাম, আমি ফ্রিতে কাজ করালাম না। কিন্তু কিন্তু একটি বিষয় এখানে আছে লিটন ভাই, একটু আপনাকে থামাই। সেটি হলো যে এই যে এখন আমরা দেখছি বিগত 2 বছরে যদি আমরা বলি যে ধরেন করোনার পরে যে অবস্থা 23 এবং 24-এ আমরা দেখেছি অসংখ্য ভুয়া বা জাল, এই যে নুলাওয়াস্তা যেটি অসংখ্য বাংলাদেশে আসছে। আমি এটাতে আমি আসবো, আমি এটাতেই আসছি। আমরা একটু বললে আপনার যে আপনি যত অভিজ্ঞ মানুষ, একটু যদি ছোট করে আমরা মূল বিষয়টাতে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তখন মালিক যখন কিছুদিন পর জানতে পারলো যে আমি ওদের সাথে ব্যবসা করেছি, ওরা আমার কাজিন না কেউ না, তারপর থেকে এদের আর মানবিক কাজ আর করে না। কারণ হলো যে যখনই জানতে পারছে যে আমি বিজনেস করেছি, আমি তাকে মিথ্যা বলেছি, আপনি খুব স্বাভাবিক, এটা কেউ করবে না। তো এরপর থেকে আস্তে 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 এখন এদেশের লোকাল যারা আছে তারাও এটা একটা ব্যবসা হিসেবে অনেকেই নিয়েছে। অর্থাৎ একটা সময় ফ্রি করে দিত, এখন আর কেউ ফ্রি করে দেয় না। ফ্রি করে না দিলে কি হয়, ধরেন যে আমি 8,000 ইউরো বা 5,000 ইউরো মালিকের সাথে এখনই করেছি, যে ফ্রি আর যেহেতু করবে না, সো আমি ওকে কিন্তু লোভে ঢুকিয়ে ফেলেছি। ঢোকানোর পর মালিকও, ইতালির যারা আছে তারাও কিছুটা অবৈধ কাজ করেছে। করার কারণে এই যে এখন ট্রাফিক গুলা জমেছে, আমি যদি মধ্যস্থতাকারী হই, মালিককে আমি টাকা অলরেডি দিয়েছি, এবং ইতালিতে এই যে ফ্লুসি, এই যে আপনার স্পন্সরের যে টাকাগুলো যারা লেনদেন করেছে, না কিন্তু আমাদের বাংলাদেশিরাই তো এই অপকর্মগুলো তো করছে। মোস্ট অফ দ্যাম বাংলাদেশিরা করছে, কিন্তু সকল জাতি যে একেবারে সেটা না, আরো অনেক জাতি করে। কিন্তু ধরেন আমি যদি একটু আমাদের ঢাকায় যে ইতালি দূতাবাস থেকে একটি তথ্য, যেটি 2022 সালে 33,000 প্লাস হচ্ছে নুলাওয়াস্তা এসেছে, 23 সালে 74,000, এবং এই যে ধরেন এই 33 এবং 74,000 আসছে ইতালি থেকে, কিন্তু সেখানে ধরেন যে পরবর্তীতে গেছে মাত্র, কিন্তু মানে গত বছরে গেছে 1300 বা 1500-র মতো, এরপরে হচ্ছে এই বছরে যেটি যাচ্ছে। তাহলে এই যে দেখেন সংখ্যা তো আসছে হাজার হাজার নুলাওয়াস্তা, তার মানে বাকি নুলাওয়াস্তাগুলো কিন্তু জাল বা নকল। এটি নিয়ে বলছি, জি আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি বিষয়টা আমাদের ওই যে মানে সময়ের কারণে, জি হ্যাঁ জি বুঝতে পেরেছি। এখন পয়েন্ট আবার পড়াবাড়ি হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম যে এই যে লেনদেনটা করেছে, ইতালিয়ানরা ভালো করেই জানে যে ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করা যাবে না ডকুমেন্টারি। তারা কি করেছে, ক্যাশ নিয়েছে। এখন মধ্যস্থতাকারী পড়েছে বিপদে, আর যে ভুক্তভোগী যে টাকাগুলি দিয়েছে সে হচ্ছে মহাবিপদে পড়েছে, সে টাকা ফেরত পাচ্ছে না। এই যে টাকাগুলো নিয়ে বাংলাদেশি আমরা যারা দালালি কাজ যারা করে, তারা যেটা করেছে, একটা ভালো সঠিক নুলাওয়াস্তাকে 5, 6টা 10টা কপি করেছে।
এবং এদেশের যারা লোকাল এটার সাথে এরাও জড়িত, অনেকেই, সবাই না, অনেকেই। যার কারণে আপনি যেটা বলছিলেন যে হয়তোবা 5,000 লোক নিবে, সেখানে 30,000 বা 60,000 জমে গেছে। এই জন্য যারা ভুক্তভোগী তারা পড়েছে মহা বিপদে। না তার মানে লিটন ভাই জমে গেছে 5,000-এর জায়গায় ধরেন 30,000 জমে গেছে না বলে 5,000 নোলাওয়াস্তা বা 1,000 নোলাওয়াস্তাকে কপি করে নকল করে 40,000 বানিয়েছে, এটা বলা যেতে পারে মনে হয়। জি জি জি, আচ্ছা এটাই ধরে নেন। তাহলে আমাদের তাহলে কর্মীরা সচেতন হবে যে তারা মানে নোলাওয়াস্তা পাইলেই যে সেই তালি যাইতে পারবে সেটা কিন্তু সুযোগ নাই। আবার যাচাই বাছাই করারও অপশনটা কিন্তু নাই যে এটা আসল না নকল, এই পদ্ধতিটা নাই কেন? সরি, আপনার লাস্টের কথাটা বুঝতে পারিনি। নোলাওয়াস্তা আমার কাছে যখন আসবে একটি কপি, এটা আসল না নকল এইটা বোঝার উপায়টা কেন নাই? কর্মীরা কেন এটা পারে না? আচ্ছা, এখন এটাও আসলে একটা ধোঁয়াশা, কারণ এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু কন্ট্রোল করার যে প্রক্রিয়া সেটা আসলে ইটালিয়ানরা দেয় না। কারণ এটা কি তাহলে তাদেরও তো একটা নিশ্চয়ই, যেহেতু আপনি সেখানে যত আছেন হয়তো এটা নিশ্চয়ই আমাদের পর্যবেক্ষণ যে এইটা হচ্ছে তাদেরও হয়তো একটি মানে কৌশল বা একটি বলা চলে অপকৌশলও হইতে পারে তাদের কোনো একটি সেক্টরের, নাহলে এটা যাচাই বাছাই করার সুযোগ কেন থাকবে না? আমি সেটাই বলছিলাম যে ওই যে আমি বললাম যে লোভে পড়ে গেছে, এরাও কিছুটা লোভে পড়ে গেছে, সবাই না। আমাদের এখান থেকে হাজার হাজার কর্মী তারা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে দিয়ে মাসের পর মাস বছরের পর বছর ঘুরছে। লিটন ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে। আজকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এটি আসলে আমাদের কর্মীদের জন্য খুবই কাজে লাগবে। এই তাহলে নোলাওয়াস্তা পাওয়া মানেই আপনি যেতে পারা এমনটি না, যেতে পারছে হয়তো 1,000, আপনার নোলাওয়াস্তা আসছে হয়তো 40,000 50,000, বাকিগুলো দেখা যাচ্ছে জাল বা নকল। আমরা জালালউদ্দিন শিকদার ভাইয়ের কাছে একটু এই বিষয়ে একটু যদি আমরা একটু জানতে চাইবো। তার আগে আমরা জনাব MK রহমান লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে বিদায় দিয়ে দিচ্ছি, আজকে আপনি ব্যস্ত আছেন আমরা জানি। আমাদের প্রবাসী মুখের আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনার সাথে আমরা কোনো এক সময় যুক্ত হব। জি, আমরা জনাব জালালউদ্দিন শিকদার আপনার কাছে আসছিলাম। এই যে দেখেন, ইতালি থেকে অফার লেটার বা নোলাওয়াস্তা, যেটি সাধারণভাবে আমরা বলি যে অফার লেটারই বললাম, আসছে কিন্তু 70-74 হাজার, এবং এখানকার দূতাবাসই বলছে যে 70% হচ্ছে ভুয়া বা জাল। কিন্তু এটা মাঝখানে কিন্তু একজন কর্মী চেক করতে পারছে না, সে 1 বছর ঘোরার পরে 1.5 বছর ঘোরার পরে জানতেছে তার নোলাওয়াস্তাটা নকল। তার মানে 1 বছরে তো টাকা কয় হাত, মানে এইটা আসলে সমাধান কি মনে করেন আপনি একজন গবেষক হিসেবে? এটার সমাধানটাকে আপনাকে বলি, আপনি যদি ইন্ডিয়া, টিউনিসিয়া, তারপর হচ্ছে আমি যে দেশগুলোর কথা বললাম ফিলিপাইন, তারা যে ইতালির সাথে তারা G2G চুক্তি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি তাদের, এবং একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করেছে, এবং ডিজিটালাইজেশন, চেকিং, ট্রান্সপারেন্সি, এটা ফিলিপাইন অন্যান্য যে কোনো দেশের থেকে এই মডেলটা তারা খুব অ্যাডভান্স। ইভেন মালয়েশিয়ার ক্ষেত্রেও তারা এই ব্যাপারগুলোতে টাকা দেওয়া, রিসিটের মাধ্যমে এইসব না দেখলে তারা কোনো কিছু ক্লিয়ারেন্স দেয় না। তার মানে আমরা ইটালিয়ান গভর্নমেন্টের, আমি দেখছিলাম যে রিপোর্টগুলো পড়ে, ইটালিয়ান আপনাদের প্রোগ্রামে আসার আগে ইটালিয়ান গভর্নমেন্টের ইটালিয়ান তাদের নিউজ পেপার সাইটগুলোতে যখন পড়েছি আসার আগে, তখন তাদের ব্যাপারে দেখলাম যে তারা যে জিনিসটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে যারা এমবেসি যারা আছে ওইখানে, বাংলাদেশ এমবেসি, তারা অতটা অ্যাক্টিভ না, তারা কাগজপত্র কিভাবে নেগোশিয়েট করতে হয় ওই দেশের সরকারের সাথে এরা অতটা দক্ষ না যতটা অন্য দেশের সরকাররা তারা যতটা দক্ষ। কাজেই আমরা বাজার চাচ্ছি, তো বাজার তো শুধু স্কিল তৈরি করে দিয়ে, ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিয়ে তো হবে না। আমার এই বাজারটাকে সাস্টেনেবল করতে হলে তার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, তার হচ্ছে ভিসা প্রসেসিং, ডিজিটালাইজেশন, আইটি রিলেটেড, এগুলোকে সব কিছু মতো বোঝার মতো ব্যক্তিরা কিন্তু থাকতে হবে আমাদের, তাই না? এখন এই যে কপি যে করতেছে একটা বিষয় বলে আরেকটা বিষয়, যেমন মনে করেন আমাদের বিএমইটি এটা খুব ভালো একটা ডেভেলপ করেছিল, সৌদি থেকে যেই যাবে তাকে আকামার একটা কপি সে চেক করতে পারতেছে। তার মানে আমার ইটালিতে তাহলে এটা ডেভেলপটা হলো না কেন? এটা ইটালি গভর্নমেন্টকে তো দোষ দিয়ে লাভ না, এটা তো আমাদের এবং আমাদের এখানে একটি ভিসা সার্ভিস প্রোভাইডার একটা সেন্টারও আছে, ভিএফএস গ্লোবাল সম্ভবত, তাদের কাছে জমা দিতে হয়, তারা দূতাবাসে জমা দেয়, কিন্তু তারাও কিন্তু চেক করে নিচ্ছে না। আমি তো তাহলে আমার সরকার কেন ভায়া হবে? আমার তো সরকার তো হবে G2G, ওই সরকারের সাথে হবে। আমি সরকার, আমার সরকারি প্রতিষ্ঠান দিয়ে আমি এটাকে চেক করে দেখব। আমাকে বিএফএস এর মাধ্যমে যেতে হবে। বিএফএস এর জাস্ট হচ্ছে সার্ভিস প্রোভাইডার, এবং তারা কিন্তু দেখেন এখানে তাদের একটি কৌশল, কিন্তু তারা কিন্তু
চেক করে দেখাচ্ছে না কর্মীদেরকে, কর্মী কিন্তু 1 বছর 1.5 বছর অপেক্ষা করতেছে। তার মানে যারা এই ভুয়া বা জাল নুলাওয়াস্তা বা অফার লেটার দিচ্ছে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে প্রতারণা করা। এটা হচ্ছে দুইটা সরকার, এক হচ্ছে যেটুটি জায়গাগুলোতে আমরা দুর্বল আছে আমরা এই আলোচনাগুলো আনি নাই, প্রবলেমগুলোকে অ্যাড্রেস দেওয়ার মতো এনাফ অ্যাটেনশন আমাদের নাই। দ্বিতীয়ত হচ্ছে তাহলে আমাদের চুক্তিগুলোকে রাখতে হবে যার মাধ্যমে এই 2 নম্বরটা হচ্ছে, এটা তো অন্য দেশ না, এটা তো ইউরোপের দেশ একটা, তারা আধুনিক, তারা খুব সিস্টেমেটিক মানবিক, এবং ওই লোকটাকে ধরে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে, অথবা তাদের যদি তাদের দেশের নাগরিক। ইতালিতে আবার তাদের প্রধানমন্ত্রী তাদের পার্লামেন্টে বা ক্যাবিনেটে আলোচনায় দোষ দিয়েছে বাংলাদেশিদেরকে যে আমাদের কারসাজিগুলো না এটা স্বাভাবিক, এটা সব জায়গায় এটা আসছে, এটা খুব খারাপভাবে আসছে। কারণ মানে হিউম্যান মানে ম্যান পাওয়ার বিজনেস হচ্ছে খুব সস্তা বিজনেস, বুঝছেন? মানে ইউ জাস্ট সেল ইউর আইডিয়া, ইউ ক্যান ইজিলি মেক এ প্রফিট। আমাদের সমস্যা হচ্ছে এইটার মাধ্যমে আমরা এই যে দালাল সিস্টেমটা, শুধু আমরা গরিবদেরকে ভাবি দালাল, আমরা আসলে সবাই এক ধরনের দালাল হয়ে গেছি। আরেকটা হচ্ছে কি, ইউরোপে না, মানে এই ইটালিতে যারা গেছে তারা না সবাই 18 থেকে 20 লাখ টাকা খরচ করে গেছে। তা আপনি তো গিয়েই তো আবার একদিনে তো আপনি টাকাটা উঠাইতে পারবেন না, আপনাকে মিনিমাম 10-15 বছর আপনাকে এখানে কাজ করতে, মিনিমাম 5 বছর কাজ করলে আপনি আপনার এই টাকাটা উঠাতে পারবেন। এই লোকগুলো আসলে পরবর্তীতে কি করে শর্টকাট, যেটা আমাদের বাঙালিদের ভিতরে আমাদের শর্টকাট চিন্তা খুব বেশি, আমরা টাকাটা উঠানোর জন্য তখন আমরা নিজেরাই তখন দালাল হয়ে যাই। তখন নিজেরাই আপনার মানে যে কর্মী আগে গিয়েছে হয়তো দালালের মাধ্যমে তিনি নিজে তখন বলে যে আমি নিয়ে আসতেছি, এইভাবে আসতে হয়, ওইভাবে আসতে হয়, তার মাথার ভিতরে থাকে তার টাকাটা উঠানো। তার মানে কি সোর্সের প্রবলেমটা কিন্তু আমাদের এই জায়গায়, রাইট, অন্য জায়গায় না। কাজে আমাদেরকে যেটা এখন করতে হবে, খুব ইমিডিয়েট শর্ট টার্ম কোনো মেজার আমাদেরকে নিতে হবে। দেখেন ইটালিতে মার্কেট আছে, কিন্তু ইটালিতে স্পেনে, পর্তুগাল এখন ডানপন্থী সরকাররা এখন ক্ষমতায়, তারা প্রচন্ড এন্টি ইমিগ্রেশন হচ্ছে। ইংল্যান্ডের মতো এখন গত 2 দিন আগে আপনার বড় করে এন্টি ইমিগ্রেশন আপনার মিছিল হয়েছে, তাই না? কিন্তু আবার এই বাস্তবতাও তারা বুঝে যে তাদের দক্ষ শ্রমিক দরকার। কাজে আমাদেরকে আসলে রিয়েলি বাংলাদেশ সরকারকে আসলে এই ইউরোপের যে কান্ট্রিগুলো যে এমবিসি বাংলাদেশে আছে তাদের সাথে আমাদের বসতে হবে, কারণ তারা জানে কত লোক দরকার, কতভাবে দরকার, এবং তাদেরকে দিয়ে আমাদেরকে ইমিডিয়েটলি আপনার আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে কীভাবে স্কিল ডেভেলপ করা যায়। ল্যাঙ্গুয়েজ মনে করেন, আপনার ল্যাঙ্গুয়েজের একটা বিশাল পয়েন্ট। আপনার মনে হয় আমি বিভিন্ন রাজনৈতিক দলের তাদের ইস্তেহার দেখছি, মানে বিএনপিরও 31 দফা দেখলাম, আর জামাত ইসলামী 41 দফা দেখলাম যে প্রবাসীর কোনো কথাই নাই। কিন্তু কিন্তু তারেক রহমানকে দেখলাম, উনি বলতেছে যে আমাদেরকে বাংলার বাইরে দ্বিতীয় এবং চতুর্থ ভাষা আমাদের এই ল্যাঙ্গুয়েজটাই দরকার। আপনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন্যতম একটি স্কিল ক্যাটাগরি। যদি তারেক রহমান যদি সত্যি যদি মিন করে, যদি ওনারা যদি ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই ওনাদেরকে এই ফরেন একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের অন্যান্য পদগুলো খুলে যাবে। ইংরেজির বাইরেও আরো 2টা ভাষার কথা উনি বলেছেন, 2টা ভাষা আমাদের দরকার এই মুহূর্তে, দরকার স্কিলের করার জন্য। না, আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের দেশের নিয়ে না, আমাদের দেশে নিয়ে আসলে ইউরোপিয়ানরা খুব কনসার্ন কেন জানেন? কেন আমাদের সাথে চুক্তিগুলো করতে চাচ্ছে না ফিলিপাইন, ইন্ডিয়াতে? আমাদের দেশটা এখনো ডেমোক্রেটিক প্রসেসের ভিতরে নাই। এরকম ভঙ্গুর অবস্থা থাকলে, যেখানে আপনার প্রতিষ্ঠিত সরকার, লিগ্যাল সরকার যদি না থাকে, এবং প্রতিনিয়ত মব তৈরি করা, অমুকের লাশ পুড়িয়ে দেওয়া, নারীদেরকে হেনস্থা করা, এগুলো কিন্তু বাইরের দেশে খুব ইম্প্যাক্ট করে। এরকম থাকলে তো তারা তো আপনার, আমরা হয়তো মনে করছি কিছুই না, কিন্তু ইন্টারন্যাশনালি ব্যাপার মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আমাদেরকে তখন লোক নেওয়ার জন্য চিন্তা করবে, যেগুলো হচ্ছে উগ্রপন্থী, তারা মব ক্রিয়েট করে আমার দেশে, আমি কেন উদ্ভট ঝামেলা আমি নিব? তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। নিশ্চয়ই আমরা আশা করব যে পরিবর্তন হবে, তবে সেই আশা আমরা শুধু করতেই থাকি। একটু তথ্য দিয়ে রাখতে চাই আমাদের দর্শকদেরকে, যারা আসলে ইতালি যাওয়ার জন্য যারা ব্যাকুল হয়ে যান, একেবারে মানে যেন তেনভাবে যাইতেই হবে, যে কোনো উপায় যা লাগে ইতালিতে যাবেনই। একটু খেয়াল করবেন, পরিসংখ্যানটা দেখলে বুঝবেন। 2022 সালে 33,240টি নুলাওয়াস্তা বা অফার লেটার বাংলাদেশে আসছে। 23 সালে আসছে 74,352টি নুলাওয়াস্তা। এবার 22 সালেরটা হয়তো 23 সালে যাবে, 23 সালেরটা 24 সালে যাওয়ার কথা কর্মী। ধরেন যদি এরকমও হিসাব দেখি, তাহলে ইতালিতে 23 সালে গিয়েছে 16,879 জন কর্মী বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে, বৈধ প্রক্রিয়ায় যেটা যাওয়ার পদ্ধতি, এই পরিসংখ্যানটা। আর 24 সালে গিয়েছে 1,164 জন, মাত্র 1 বছরে। আর এই বছরে এখন পর্যন্ত 2,035 জন ইতালিতে বৈধ প্রক্রিয়ায় গিয়েছে। তার মানে কয় হাজার নুলাওয়াস্তা বা অফার লেটার এসেছে, আর মাত্র কয়জন যেতে পেরেছে। তাহলে আপনারা যারা অপেক্ষায় আছেন এখনও, এই অপেক্ষার শেষ কবে সেটি কিন্তু বুঝতে হবে। আর ইতালিতে তো
তাদের চাহিদা তো একটি সীমিত চাহিদা, একটি নির্ধারিত বা নির্দিষ্ট সংখ্যার পরে তো আর তারা নিবে না বছর অনুযায়ী। সেক্ষেত্রে যারা যে ব্যাকুল হয়ে যান, পাগল হয়ে যান, টাকা পয়সা আগে দিয়ে এরপরে বছরের পর বছর ঘুরতে থাকেন, তারপরে কিন্তু আর টাকা পয়সা তুলতে পারে না। জালাল ভাই যদি 30 সেকেন্ডে কিছু বলেন পরামর্শ। আমার কথা হচ্ছে যেখানে আমার পরামর্শটা হচ্ছে, দেখেন ইউরোপ কান্ট্রিতে আপনার মিনিমাম, আমাদের একটা ক্যালকুলেশনে আছে, মিনিমাম 30 লক্ষ লোক আপনার 2028 সালে দরকার বিভিন্ন ইউরোপে বিভিন্ন দেশ, এবং তারা কিন্তু খুব ইমিডিয়েটলি এই রিক্রুটমেন্টটা করবে 2028-এর ভিতরে। তো যারা ইয়াং যারা আছেন, তারা যারা অথবা অনেকে অনার্স মাস্টার্স ডিগ্রি করেছেন, চাকরি খুঁজছেন, আপনাদের খুব উচিত হবে এই মুহূর্তে যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা। একই সাথে আপনার অনেক টেকনিক্যাল স্কিল আছে যেটা 3 মাস থেকে 6 মাস শেখা যায়। সেখানে কিন্তু আপনারা খেয়াল করবেন, বাংলাদেশ থেকে শিখতে পারবেন না, অনলাইনেও শেখা যায়। কিন্তু সেই কারিকুলামটা বা সেই সিলেবাসটাও তো আবার ধরেন আমাদের নাই। আর সরকার যদি, এটাই তো বললাম যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট না আসলে এই জিনিসগুলো আপনার ম্যাচ হবে না, কাঠামোতে দাঁড়াবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর জালালউদ্দিন শিকদার ভাই আপনাকে। এবং আমাদের সাথে যুক্ত ছিলেন M.K. রহমান লিটন, ইতালি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, উনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দর্শক, ইতালি শ্রমবাজার নিয়ে বা ইতালিতে যাওয়া নিয়ে যেমনি আমাদের আগ্রহ আছে অনেক বেশি, তেমনি প্রতারণার ফাঁক ফোকরও আছে আরও বেশি। এজন্য একটু সচেতন থাকবেন, সজাগ থাকবেন। টাকা পয়সা কারো কাছে দিয়ে দেওয়া মানে টাকাটা তার কথা বলা। আর এই প্রবাসী বা বিদেশে পাঠানোর ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা ম্যান পাওয়ার সেক্টরে টাকা যার কাছে যায় তার কাছ থেকে ফেরত আনার উপায় আসলেই খুব সহজে না, এটি নিশ্চয়ই বুঝিয়ে। আর মনে রাখবেন, এই প্রবাসী বা বিদেশে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে কাছের লোকটাই কিন্তু আপনার সাথে যদি প্রতারণা করে, সেই কিন্তু করে, পরিবারের সদস্যরাও করে, বাইরের কেউ কিন্তু প্রতারণা করে না, কারণ বাইরের কারো কাছে আপনি যান না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। প্রবাসী মুখের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।